পরিবর্তন, উপকরণ থেকে শুরু করে সব কিছু পরিবর্তন আসছে। এইখানে আমাদের কি কি পরিবর্তন আসছে এবং আধুনিক শিল্পকলাতে আমরা কি কি ব্যবহার করছি, যেরকম কীরকম পেন্টিংগুলো হচ্ছে, কাগজের পরিবর্তন, ক্যানভাসের পরিবর্তন, সব কিছুর এই আধুনিক শিল্পকলাতে সেগুলো নিয়ে আমাদের আলোচনা করব আমরা। এরপর আমরা আসছি বাইজেন্টাইন শিল্পকলা। বাইজেন্টাইন হচ্ছে এখন বর্তমানে যেখানে তুরস্ক, তার আগে সবচেয়ে সেখানে হলো বাইজেন্টাইন ওই জায়গাটার নাম ছিল, ওইখানকার আলাদা আলাদা শিল্পকর্ম ছিল ওই সময়কার। তারপরে মুসলিমরা সেই জায়গাটাতে বাইজেন্টাইন জয় করার পরে সেখানকার বর্তমান নাম তুরস্ক, মুসলিম শাসিত হওয়ার পরে। কিন্তু ওইখানে বাইজেন্টাইনের শিল্পকলার মধ্যে প্রথমেই আসছে আয়া সোফিয়া, সেটা ছিল একটা বড় গির্জা। তারপরে মুসলিমরা সেই গির্জাটা দখল করে নেয় এবং সেটা অনেক বছর মসজিদ ছিল, যেটা আপনারা তো অনেকে টেলিভিশনে সুলতান সুলাইমান দেখেছেন। মানে ওই সময়কার পরে ওই সময় তাদের ওই আয়া সোফিয়া মসজিদ হিসাবে ব্যবহার হয়েছে। পরবর্তীতে যখন উসমানিয়া শাসন আমল শেষ হয়ে যায় এবং অনেক বছর, প্রায় 80 বছরের মতো মসজিদটা আবার বন্ধ ছিল। হ্যাঁ, এখন আবার খুলে দেওয়া হয়েছে। এখন এটা মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু এখন নামাজ পড়তে দেওয়া হয়। কিন্তু এটা একটা সময় বড় একটা গির্জা ছিল। এটা হচ্ছে এই বাইজেন্টাইন শিল্পকলার মধ্যে যদি আসে আয়া সোফিয়া, অবশ্যই পড়তে হবে। এছাড়াও ওখানকার শিল্পকলা, চিত্রকলা নিয়েও আমরা আলোচনা করব। আয়া সোফিয়ার মধ্যে যেটা আসছে সেটা একটা বড় আকারের মসজিদ, কিন্তু তার ভিতরের যে দেয়াল এবং ছাদের যে চিত্রকর্ম, যারা ছাদে যেরকম আচ্ছা, একটু মিউট করবেন প্লিজ, আপনাদের নয়েজ হচ্ছে, মিউট করবেন। আচ্ছা, আয়া সোফিয়ার মধ্যে হচ্ছে আমাদের যে ছাদের এবং দেয়ালের যে চিত্রকর্মগুলো, দেয়াল চিত্র, সেগুলো কি কাঁচ, সুন্দর সুন্দর পাথর, সেগুলো ব্যবহার করে দেয়ালগুলো চিত্রিত করা হয়েছে। যেরকম তা 1000 বছর, মানে শত শত বছরেও সেগুলো এখনও সুন্দর হয়ে আছে। এটা হচ্ছে বাইজেন্টাইনের শিল্পকলার মধ্যে, এটা তো থাকবেই, সাথে আরও কিছু থাকবে, এটা ডিটেলসে যখন পড়াবো তখন আলোচনা করব। এইখানে হচ্ছে আমাদের 4টা অধ্যায়, 32টা পিরিয়ড বলতে এগুলো ক্লাস থাকলেও সত্যিও ক্লাস আপনাদের এখানে অনেকগুলো দিয়েছে। তারপরে আমরা এতগুলো ক্লাস রাখবো না, কিন্তু আমি প্রত্যেকটাতে 2টা 1টা 4টা অধ্যায়ের মধ্যে টোটাল কয়টা আছে? প্রথম অধ্যায়ে রয়েছে 3টা, এখানে হচ্ছে 4টা, 5টা 6টার মধ্যে আপনাদের এখানে আমার 8টা থেকে 10টা ক্লাস নিব আমি, ক্লাসে এইটা শেষ করে দিব, ঠিক আছে? কারণ রেনেসাও অনেক পড়া লাগবে। জি বলছি, মানে এই যে 4টা চ্যাপ্টার আছে অধ্যায়, 4টা চ্যাপ্টারে কি 8টা 10টা ক্লাসের ভিতরে শেষ করে দেবেন? হ্যাঁ, আমি 10টার মধ্যে শেষ করে দিব, 10টার মধ্যে সবই বুঝাই দিব, আর সেইগুলো 10টার মধ্যে এই টোটালটারই নোট দিয়ে দিব। নোট দিলে আবার আপনারা পড়তে পারবেন, ঠিক আছে? আর এক্সট্রা এমন কিছু পড়ার দরকার নাই যেটা হচ্ছে আসে না, ঠিক আছে? অনেক তো আপনারা এখান থেকে যদি পড়তে চান, রেনেসার আলাদা বই পাওয়া যায়, নন্দন তত্ত্বের আলাদা বই আছে, অনেক মোটা বই, ঠিক আছে? এত পড়ে তো অত কিছু আসলে আসবে না আপনাদের, যতটুকুই আসবে আমি ততটুকুই নোট করে করে দেব। জি, আর একটা প্রশ্ন করি। জি জি এই বলুন। নন্দন তত্ত্বর সংজ্ঞা, এটা নন্দন তত্ত্বটা কি? হ্যাঁ, এটা আমি ক্লাস নেব একটু পরেই, এটা আমি সিলেবাসটা শেষ করে দেই, আগে সিলেবাসটা বুঝে নেন, প্রত্যেকটা বিষয়ের আমি ক্লাস বুঝে দিই। জি ম্যাম, আমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট দিবে কবে? এটা স্যার বলতে পারবে, আমি এটা বলতে পারছি না। হ্যাঁ, এটা খাতায় তো আসে নাই, খাতা বলবো, ঠিক আছে? রেকর্ড ক্লাস চলছে, ওকে। এখন আমরা তো প্রথমের এই 3টা বিষয় আমরা আগে ভালো করে বুঝবো, যে তত্ত্বীয় যে 3টা বিষয় আমি ক্লাস নেব, এটা বিশেষ ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনাদের পাস করতে হবে। এরপরে আরও কঠিন সাবজেক্ট আছে, এরপরে 2টা সোজা, কঠিন সাবজেক্ট আপনাদের এটা পরে আসতেছে। তারপরে আসতেছে হচ্ছে 12,121 নৃগোষ্ঠীর শিল্প ও বাংলাদেশ ভারতবর্ষের লোকশিল্প। এখানে কি আছে? এখানে আছে হচ্ছে নৃগোষ্ঠী কারা। নৃগোষ্ঠী যেরকম আমরা যেরকম সমতল ভূমিতে থাকি, আমরা একটা সাধারণ জাতি, আমাদের হচ্ছে এর মধ্যে কি আবার হিন্দু মুসলিম
এগুলো হচ্ছে আমাদের আলাদা আলাদা জাতি, ধর্মীয় আলাদা আলাদা গোষ্ঠী, ঠিক আছে। কিন্তু নৃগোষ্ঠী যারা তারা যেরকম উপজাতি, চাকমা, তাদের ভাষা আলাদা, তাদের কথা আলাদা, তাদের হচ্ছে পোশাক আলাদা, তাদের খাবার আলাদা, তাদের কিন্তু সব কিছু আলাদা একটা নিজস্বতা রয়েছে। তারপরে কি রয়েছে, তারা হচ্ছে তাদের শিল্পকর্মগুলো আলাদা, তারাও কিন্তু শিল্পকর্ম, কারণ তারা নিজেদের পোশাক কিন্তু নিজেরা তৈরি করছে। তারপরে কি হচ্ছে, তাদের খাবারগুলো কিন্তু আমরা খাই না, অনেক কিছুই তারা খায় যেগুলো আবার আমরা খাই না। তো তাদের একটা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সেই সব তাদেরকেই হচ্ছে নৃগোষ্ঠী বলা হয়। তাদের যে শিল্পকর্ম, তাদের গহনা তারা তৈরি করে, তারা হচ্ছে তাদের পোশাকগুলো তারা নিজেরা বুনন করে, নিজেরা তৈরি করে। মণিপুরীদের পোশাক আলাদা, ওইদিকে উপজাতিদের আলাদা, চাকমাদের আলাদা, চাকমা উপজাতি রয়েছে, তারপরে আরও কয়েকটা উপজাতি রয়েছে, পড়ানোর সময় আমি টোটালটা আপনাদের বুঝাই দিব। এই সব উপজাতিদেরকে বলা হয় যে নৃগোষ্ঠী, তাদের শিল্পকর্ম নিয়ে আলোচনা। এবং বাংলাদেশ ও ভারতবর্ষের লোকশিল্প, বাংলাদেশের শিল্প নিয়ে তো আপনারা পড়েছেন, আগেও পড়ানো হয়েছে প্রথম সেমিস্টারে, এইটা আপনাদের একটু এখানে মিলবে। আর ভারতবর্ষের লোকশিল্প প্রায় কাছাকাছি একই টাইপের জিনিস, আগেও একটা ধারণা দিয়েছিলাম, কিন্তু এখানে কিছু কিছু লোকশিল্প একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে ভারতবর্ষের লোকশিল্প। হ্যাঁ, কিন্তু ভারতবর্ষের লোকশিল্প বাংলাদেশের লোকশিল্পের সাথে অনেকটাই মিল রয়েছে। কেন মিল রয়েছে? কারণ এই লোকশিল্পগুলো কিন্তু হাজার হাজার বছর ধরে চলে আসে, আর বাংলাদেশ ভারত কিন্তু একটা সময় একসাথে ছিল, পরবর্তীতে দেশ ভাগ হয়েছে। তারপরে কিন্তু কি সেই শিল্পকলা, কিছু কালচার, কিছু সংস্কৃতি আমাদের সাথে, ভারতীয় বাংলা যেরকম আছে কলকাতা, ওদের সাথে, আর কলকাতা মানে তো এখন ভারতীয় হয়ে গেছে, এখন ওদের সাথে কিন্তু আমাদের অনেকটাই মিল রয়েছে। সেটার সাথে আমাদের এই অধ্যায়গুলোতেও মানে পড়াশোনাতেও মিল পাবেন। এখানে বাংলাদেশের লোকশিল্পের সাথেও মিল পাবেন, যেরকম নকশি কাঁথা, আলপনা, এগুলো কিন্তু ভারতের লোকশিল্পের মধ্যেও রয়েছে। আচ্ছা, এরপরে আমরা আসছি কি, এইটার তো নামটা জানলাম, এখন এই এটা হচ্ছে এই কোর্স কোডের নাম, আর হচ্ছে কোর্স কোডের বিষয়ের নাম, আর কোর্স কোড হচ্ছে 12,121। এইখানে আপনাদের হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, আপনাদের ইনস্টিটিউটের থেকে মার্ক থাকবে 60 মার্কের, চূড়ান্ত পরীক্ষা ফাইনালে থাকবে 90 মার্কের, যেটা আপনাদের বাংলাদেশে শিল্পকলাতে ছিল এরকম টাইপেরই, কিন্তু এখানে ভারতীয় লোকশিল্প এবং নৃগোষ্ঠী অ্যাড হবে। এখন এইখানে দেখেন কি কি অধ্যায় রয়েছে। আচার অনুষ্ঠান, হ্যাঁ, এইখানে কি রয়েছে, আচার অনুষ্ঠানে এই যে আমাদের বাংলাদেশের আমাদের আচার অনুষ্ঠান, সংস্কৃতি কাকে বলে, এগুলো সংস্কৃতি কাকে বলে ওইটা হচ্ছে সংক্ষেপে আমি ওখানে ফার্স্ট সেমিস্টারে পড়িয়েছিলাম, সেটা কিন্তু ছোট প্রশ্ন হিসাবে এসেও ছিল। আচ্ছা, তার এইখানে আরেকটু ডিটেলস করে পড়তে হবে আচার অনুষ্ঠান কি, এবং নৃগোষ্ঠীদের আচার অনুষ্ঠান আলাদা, আমাদের আলাদা, ভারতবর্ষের আলাদা। এরপরে আসছি হচ্ছে মোটিভ ও প্রতীক সম্পর্কে। মোটিভ ও প্রতীকের ছোট করে আমি প্রশ্ন পড়িয়েছিলাম, এটা এসেছে প্রথম সেমিস্টারেও পড়িয়েছিলাম, সেকেন্ড সেমিস্টারেও এসেছে। এখানে আরেকটু ডিটেলসভাবে আমরা পড়ব, যদিও এটার নোট আমি আলাদা করে দিয়েছি। আচ্ছা, তারপরেও আমি আবারও ক্লাস নিব, এখানে 4টা ক্লাস, এখানে আমি এই বিষয়গুলোতেও আমি মোটমাট 10টা ক্লাসের মধ্যে শেষ করে দিব, 8টা অধ্যায় রয়েছে। তারপরে এখানে আছে আফ্রিকার বিভিন্ন নৃগোষ্ঠী শিল্প। এখন আফ্রিকা দেশের বিভিন্ন রকম, আমাদের যেরকম নামগুলো বললাম, সাঁওতাল, মণিপুরী, বিভিন্ন রকম উপজাতি রয়েছে, আফ্রিকারও বিভিন্ন নৃগোষ্ঠী, এরকম উপজাতি টাইপের যারা থাকে তাদের তো নৃগোষ্ঠী বলা হয়, এরকম অনেকগুলো নৃগোষ্ঠী রয়েছে, তাদের শিল্পকর্মগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, তাদের কালচার নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তারপরে ওশানিয়া, এটাও একটা অঞ্চল, এখানকার নৃগোষ্ঠীর শিল্প নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তারপরে আছে প্রিমিটিভিজম ও 20 শতকের আধুনিক শিল্প আন্দোলন, যেরকম রেনেসা একটা আন্দোলন চলে গেছে, এইখানেও কয়েকটা আন্দোলন নিয়ে এবং শিল্পের যে বিপ্লব হয়েছিল, শিল্পের যে কিছু পরিবর্তন এসেছে, সেগুলো নিয়ে এখানে আলোচনা করতে হবে। এই অধ্যায়টা অনেকটাই কঠিন হবে। এরপর লোকশিল্পের পরিচয়, এখানে বাংলাদেশের লোকশিল্পের পরিচয়, আমাদের কি কি লোকশিল্প রয়েছে সেগুলো, এটা সহজ, এটা আপনারা প্রথম সেমিস্টারে পড়েছেন। তারপরে ভারতবর্ষের লোকশিল্প, এটাও যেটা বললাম প্রথমেই, ওদের লোকশিল্প নিয়ে আমরা আলোচনা করব, এবং বাংলাদেশের লোকশিল্পের অধ্যায়টা আপনাদের যে নোটটা আছে সেই নোটটা পড়লেই হবে। হ্যাঁ, কিন্তু ভারতবর্ষের লোকশিল্পের নোট
আমাকে দিতে হবে, আমি আলাদা করে তৈরি করেছি, এটা একটা ক্লাস নেওয়া হবে। আর এগুলো সবই আলাদা আলাদা করে নোট যাবে আপনাদের, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ক্লাস শেষ করাই দিব এই 3 মাসের মধ্যে, টোটালটা আমি কমপ্লিট করাই দিব, বিশেষ করে থিওরি। তারপরে আসছে 3 নাম্বার, যেটা কোর্স কোড 12,122। যে নোটগুলো দিব সেই নোটগুলো পড়লেই এনাফ, এর বাইরে কিছু পড়তে হবে না, 100% কমন পাবেন, টেনশনের কিছুই নেই। দেশ বিদেশের উল্লেখযোগ্য শিল্পী ও শিল্পকর্ম, এখানে সোজা আছে যেরকম লিওনার্দো দা ভিঞ্চি এর শিল্পীর পরিচয় ও শিল্পকর্ম। লিওনার্দো দা ভিঞ্চি আসলেই এদের কি আসে, আমাদের হচ্ছে মোনালিসা মনে পড়ে, তাই না? মোনালিসা এবং তার কিছু শিল্পকর্ম নিয়ে আলোচনা করতে হবে, এবং লিওনার্দো দা ভিঞ্চির জীবনী নিয়ে আমরা আলোচনা করব। তিনি তো শুধুমাত্র চিত্রশিল্পী ছিলেন না, তিনি হচ্ছে একাধারে চিকিৎসাবিদ ছিলেন, তারপর ইঞ্জিনিয়ার ছিলেন, হ্যাঁ, অনেক কিছুই তিনি আবিষ্কার করেন। তিনি উড়োজাহাজও আবিষ্কার করার জন্য ছবি মানে এগুলো করেছিলেন। তারপরে মৃতদেহ কেটে বিভিন্ন কবর খুঁড়ে, তিনি যা রাতের বেলায় কবরগুলো খুঁড়তেন, খুঁড়ে সেই লাশগুলো কেটে কেটে মানুষের মাংসের পেশি কোথায়, মানুষের রক কোথায় থাকে, এইগুলো তিনি আবিষ্কার করতেন। এবং মানুষের হচ্ছে একটা গর্ভবতী মহিলার পেট কেটে তিনি দেখতে পেরেছিলেন যে ভ্রূণের অবস্থান কোথায়, তিনি সর্বপ্রথম এর অবস্থান দেখে সেটাকে চিত্রাঙ্কন করেছিলেন। আর ছবি আঁকার বিষয়টাকে, এটাকে অ্যানাটমি বলা হয়। ছবি আঁকার বিষয়টা কিন্তু এত সোজাও না, আমরা যারা মনে করি সোজা, কিন্তু এইটা যে যত পড়াশোনা করবে, যত বিষয় জানবে, তত বেশি ভালো আঁকতে পারবে। কেন আমি বলি, অন্যান্য পড়াশোনার থেকে এই পড়াশোনাটা যারা করবে, যারা অ্যাকচুয়ালি শিল্পী হতে চায়, একটা মানুষের ছবি আঁকতে হলে তার ভিতরে সব কিছু যদি জানতে পারে, যেরকম চিকিৎসাবিদ্যা, যেরকম লিওনার্দো দা ভিঞ্চি করেছে, মানুষের বডি কেটে কেটে কোথায় কি আছে, তাহলে সে পারফেক্ট করে ছবি আঁকতে পারবে, মানুষের বডিটা পারফেক্ট করে আঁকতে পারবে। আবার সে যদি মহাকাশ নিয়ে পড়াশোনা করে, তাহলে সে যদি মহাকাশের ছবি আঁকতে যায়, সূর্যের থেকে এটার পাশে কতখানি আছে, তার পাশে কোন গ্রহ আছে, চাঁদ কোথায় আছে, পৃথিবীর কোন পাশে আছে, তাহলে কি তাকে কি এটা নিয়ে জানতে হবে না? তাহলে এমনি এমনি আঁকলেই তো হলো না। পারফেক্টলি করতে গেলে, রিয়েলভাবে করতে গেলে এটা জানতে হবে যে সূর্যের এই পাশে এইটা আছে, এই পাশে এইটা আছে। তো একজন রিয়েল শিল্পী যদি হতে চায় কেউ, এই চারুকলায় যদি কেউ শুধুমাত্র মনে করে যেটা মনে সহজ পড়া, শিল্পী হওয়া মনে হয় সহজ, কিন্তু এত সহজ না। এটা নিয়ে যারা অনেক পড়াশোনা করে, অনেক জানে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি শিল্পী হতে পারে, ভালো ছবি আঁকতে পারে। সব কিছু যে যত বিষয় নিয়ে জানবে, কোন গাছ কী রকম হয়, কোন মাছ কী রকম হয়, তাহলে তো সেই বিষয়গুলো নিয়ে আঁকতে পারে। সমুদ্রের নিচে কি আঁকতে গেলে তো সেগুলো জানতে হবে। তো যে বিষয়টা নিয়ে যে আঁকতে চায়, তাহলে সেই বিষয়টা নিয়ে তাকে আরও জানতে হবে। জানার পরে যদি সে আঁকতে পারে, তাহলে সে শিল্পী। আমাদের বলা হচ্ছে একদম হাই লেভেল, উপর লেভেলের শিল্পী যারা আছে আর কি, তাদের নিয়ে। আচ্ছা, তারপরে আছে এখানে হচ্ছে রেমব্রেন্ট এর শিল্পীর পরিচয় ও শিল্পকর্ম, ইনিও একজন শিল্পী। তারপরে আছে পল সেজানের শিল্পীর পরিচয়, এবং এগুলো সবাই বিদেশি শিল্পী, তাদের পরিচয় এবং শিল্পকর্ম কিছু নিয়ে আমরা আলোচনা করব। এবং দেশি শিল্পী যারা, শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান এবং এস.এম. সুলতান, এগুলো আপনাদের আগেও পড়া আছে। এই 3টা আপনাদের এখান থেকে পারবেন, এবং এই 3টা উপরের 3টা আপনাদের এখান থেকে পড়তে হবে। তারপরেও যারা পারবেন না, আমি একটা ক্লাসে ওইটা শেষ করে দেবো। এইখানে আমাদের কয়টা ক্লাস লাগছে? এইখানে আমাদের 6 থেকে 7টা ক্লাস লাগবে, ঠিক আছে, এই প্রথম 3টা ভালোভাবে শেষ করার জন্য। আচ্ছা, এরপরে আরও কিছু আমাদের শেষ করে দেই। এই 3টা হচ্ছে আমার কাছে আপনাদের থিওরি থাকবে। এই 3টা থিওরি আমার হচ্ছে আমি নোট সহ দিয়ে দিব। আর এইখানে ড্রয়িং রয়েছে, কোর্স কোড 12,123। সেই ড্রয়িংটা ঠিক আগের মতোই থাকবে। তৈজসপত্র, ব্যবহারিক জিনিসপত্র রেখার সাহায্যে অঙ্কন করতে হবে, সেই মাধ্যম একই, কালি তুলি। এবং প্রকৃতি অনুশীলন, যেরকম প্রাকৃতিক দৃশ্য, সেগুলো পরিপ্রেক্ষিত থাকবে। এই পরিপ্রেক্ষিত অনুশীলন বলতে বিল্ডিংয়ের ছবি, রাস্তার যেভাবে দূরত্ব বোঝানোর ছবি, এগুলো আঁকতে হবে। ফিগার ড্রয়িং আগেও ছিল, এখনও থাকবে, সেখানে মানব ফিগারও থাকতে পারে, পশু পাখির ফিগারও থাকতে পারে। ভূদৃশ্য মানে সেই প্রাকৃতিক দৃশ্যই এগুলো থাকবে, এবং মানব ফিগারের কম্পোজিশন আগের বার যেটা হয়েছিল। এবার আমি এগুলো ক্লাসে
আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস তো থাকবেও, সাথে আমি এগুলো অনলাইনে শিখাই দেবো। অনলাইনে ক্লাসে আপনাদের এই যে যেটা সমস্যা, মানব ফিগারের একটা মাপ রয়েছে, ফেসের মাপ রয়েছে, ফেস আঁকানো শিখাইছি প্রত্যেকটা ক্লাস করেছেন যারা। তারপরে আমি এটারও একটা মাপ রয়েছে, এটারও এই মাপ ফর্ম যখন বুঝবেন তখন হচ্ছে এই ছবি আঁকার ভুল হবে না, ওটা ভুল হলেও ওটা একটা পারফেক্ট ছবি হয়ে যাবে, ঠিক আছে, যদি মাপটা ঠিকভাবে থাকে। এরপরে আসছি হচ্ছে কোর্স কোড 12,124, এখানে জল রং, প্যাস্টেল রং, কম্পোজিশন। এইবার হচ্ছে ওয়াটার কালারও আপনাদের শিখাবো। ওয়াটার কালার থাকবে এখানে, টোন কম্পোজিশন থাকছে, প্যাস্টেল রং থাকছে, জল রং থাকছে। জল রঙের জড়জীবন, প্রাকৃতিক দৃশ্য, মানব অঙ্গ প্রত্যঙ্গ, পশু পাখি, আমি হাত আঁকানো শিখিয়েছিলাম, পায়ের একটা ছবি শর্ট করে এটা ড্রয়িংয়ে দিয়েছিলাম। এখানে একটা কালার করা থাকবে, পেন্সিলে পেস্টেল কালারেও সেইগুলো নিয়ে থাকবে, এবং কম্পোজিশনে হলো টোন অনুশীলনী স্কেচ করতে হবে। আচ্ছা, এটা কোর্স কোড 24 চলে গেল, 12,124। এরপর আমাদের আসছে হচ্ছে বেসিক ডিজাইন, লেটারিং এবং ডিজাইন, এটা হচ্ছে 12,125। এইটা কিন্তু নতুন অ্যাড হয়েছে, আগের দুটো কিন্তু ছিল আগে, ড্রয়িং কম্পোজিশন কিন্তু আগেও আপনারা করেছেন। আর এইখানে হচ্ছে বেসিক ডিজাইনে কোনটা, এখানে গ্রাফিক ডিজাইনের যেটা বেসিক ডিজাইনে কিছুটা যেটা থাকবে নকশা, দেখেন মৌলিক ডিজাইনের জ্যামিতিক ফর্মের অনুশীলন, জ্যামিতিক ফর্ম, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলো দিয়ে জ্যামিতিক ফর্ম দিয়ে এখানে মাপ দেওয়া থাকবে 6x6, 8x8, একটা করায় দিলে দেখায় দিলে আপনারা সেটা পারবেন। এটা হচ্ছে জ্যামিতিক নকশাতে অন্য কিছু আঁকা যাবে না, মাপ ঝোঁক পারফেক্ট রেখে সেটাতে, এটা আঁকা একটা নিয়ম আছে, এটাও আঁকাবো যখন তখন দেখাই দিব আমি। এবং মৌলিক নকশা ন্যাচারাল ফর্ম যখন লেখা থাকবে তখন প্রাকৃতিক কিছু, এখানে লতা পাতা ইউজ হতে পারে, মাছ। জি, স্ক্রিন দেখা যায় না তো। আজ সবাই দেখতে পাচ্ছেন? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, যে দেখতে পাচ্ছেন না হয়তো বা আপনার নেটের সমস্যা হতে পারে। আচ্ছা, যেটা এখানে থাকবে হচ্ছে ন্যাচারাল ফর্মের মধ্যে পাতা, ফুল, মাছ টাছ এগুলো থাকবে, যখন আঁকাবো তখন দেখতে পারবেন এই একই টাইপের, কিন্তু জ্যামিতিক ফর্ম যখন থাকবে তখন শুধু ফর্মই ব্যবহার করতে হবে, আর ন্যাচারাল ফর্মের মধ্যে এগুলো অ্যাড থাকবে। এবং পোশাকের বিভিন্ন ডিজাইন প্রয়োগ অনুশীলন। আচ্ছা, পোশাকের যে প্রয়োগ, আমরা হচ্ছে ছেলেরা হচ্ছে গেঞ্জিতে, পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্টিং করতে পারেন, ব্লক করতে পারেন, আর মেয়েরা হচ্ছে শাড়িতে, জামাতে, এই জায়গাতে হ্যান্ড পেইন্টিং, ব্লক, সুই সুতার কাজ এগুলো করতে পারেন। এখানে পোশাকে একটা দুইটা যে কোনো একটা, আপনারা টি শার্টে একটা করলেন, একটা করে কাজ করে নিলেন, দেখলেনই তো এবার পরীক্ষার সময় সবার, বিশেষ করে যারা ঢাকাতে ছিলেন, কাজ দেখতে চাচ্ছিল, যাতে কাজ, অন্যান্য ইনস্টিটিউট কিন্তু অনেক কাজ করে নিয়ে আসছে, আমাদেরও একটু এবার কাজ নিয়ে যাইতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনের ক্ষেত্রে নকশাকৃত অক্ষরের প্রয়োগ অনুশীলন। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে লেটারিং। এখানে কি থাকবে, লেটার, আপনার এটা বাংলা এবং ইংলিশে, যেরকম বাংলাদেশ, আমার দেশের নাম বাংলাদেশ, তারপরে নিজের নাম, এগুলো হচ্ছে অক্ষরগুলো সুন্দর করে লেখা, মেপে লেখা, কালার করা, এগুলোকে লেটারিং বলা হয়। এগুলো অনলাইনে ক্লাস হবে এবং অফলাইনেও ক্লাস হবে। আপনাদের যারা যশোরে ক্লাস করছেন তাদের দিলু স্যারের যে ক্লাস রুটিন, ওখানে আমি তৈরি করে দিয়েছি যে কী কী শেখাবে উনি ওখানে ক্লাসে, এর মধ্যে লেটারিং ওখানে দিয়ে দিয়েছি আমি। যারা হাতে কলমে ওখানে শিখবেন, উনি গত বছরেও করিয়েছে, তো আপনারা যারা ওখানে সরাসরি ক্লাস করবেন, আর ওনার ক্লাসগুলো ভিডিও ক্লাসও মনে হয় রেকর্ড থাকবে, ওইগুলো আপনারা ওখান থেকে করবেন, ঠিক আছে। আর একদম বেসিক সেগুলো হচ্ছে আমি ড্রয়িংয়ের বিশেষ করে কিছু ক্লাস এখানে নিব, আর উনি আরও কিছু ক্লাস নেবে, লেটারিং ক্লাসটা আমি ওনার কাছে দিছি। আচ্ছা, তারপরে হচ্ছে কি রয়েছে, আচ্ছা সিরামিক্স, পটারি ও নকশা অনুশীলন, এটাও উনি করাবে, কারণ এখানে সিরামিক্সের জিনিসপত্র থাকা লাগবে, মাটির জিনিস থাকবে, পটারির গায়ে হচ্ছে নকশা করা লাগবে, সেইটার কালার ব্যবহার করে, ঠিক আছে। এরপরে আমরা আসছি হচ্ছে 12,126 মৃৎশিল্প, সিরামিক্স, এই সাবজেক্টটাও হচ্ছে আপনাদের স্যার করাবে।
আর হচ্ছে এখানে টাইলস পেইন্টিং রয়েছে, নকশাকৃত টালি, সিরামিক্সের তৈজসপত্র, টেরাকোটা, পটারি, মাটির গয়না। মাটির গয়না আপনারা এবারও তৈরি করেছেন, এই টাইপেরই জিনিস, মাটির জিনিসপত্র কিছু তৈরি করা লাগবে এখানে, এইগুলো আর কি। যেটা যেটা দেওয়া আছে সবই যে করতে হবে তা না, পটারি তৈরি করতে পারেন, মাটির গয়না তৈরি করতে পারেন, এইখান থেকে 3-4টা কাজ করলেই হবে। এরপরে আমরা আসছি হচ্ছে 12,117 কারুশিল্প, এটাও আমি এখান থেকে কিছু দেখাই দিব। কারুশিল্পের মধ্যে রয়েছে কাগজ কেটে ফুল, ফুলদানি ও ফুল তৈরি, এটা কি আপনারা পারেন, প্রথম সেমিস্টারেও করেছেন। কাদামাটি ও কাগজ দিয়ে পেস্টিং করে মুখোশ তৈরি, পাট শিল্প, টেবিল ম্যাট, লাইট শেড, পাপোশ, টিস্যু বক্স ইত্যাদি কভার, এবং পাট সুতা দিয়ে বিভিন্ন কারুশিল্প, নকশিকাঁথা, বেত, খড়, শলা ব্যবহৃত শিল্প, এগুলো ব্যবহৃত শিল্প, এগুলো দিয়ে শিল্পকর্ম, কাঠ খোদাই, নকশাকৃত ফার্নিচার, শোপিস। এখানে কি করতে হবে, কাঠের টুকরা নিয়ে সেই ওপরে ছবি এঁকে সেই কাঠটাকে কেটে কেটে, যেরকম কাঠমিস্ত্রিরা তৈরি করেন, আপনারা একটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিছু ছোট কাঠের টুকরা কিনে কাঠমিস্ত্রিদের কাঠটা একটা নকশা এঁকে দিয়ে তাদের নিয়েও কেটে সেটা পরীক্ষার জন্য রাখতে পারেন, পরবর্তীতে জমা দিতে পারেন দেখানোর জন্য, মার্কিংয়ের জন্য আর কি। কাঠ কেটে কাজ করাটা একটু টাফ হয়ে যায়। আমি গত বছরে যশোর ইনস্টিটিউটে যখন গিয়েছিলাম তখন একটা ক্লাস নিয়ে এসেছিলাম, এটা দেখিয়েছিলাম ক্লাস কাঠ কেটে, সেটা অবশ্য ভিডিও আছে, সেটা দেখেও কিছুটা কাজ করতে পারেন, কিন্তু যারা পারবেন না তারা স্কিপও করতে পারেন। আচ্ছা, তারপরে রয়েছে বাটিক, টাইডাই, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, জান্টিং, এগুলো বাটিক করেছেন অনেকে, টাইডাই আর বাটিক একই টাইপের জিনিস। ব্লক প্রিন্টও আপনারা প্রথম সেমিস্টারে অনেকেই করেছেন, আমি গ্রুপে ছবি দেখেছি। এই কয়েকটা জিনিস থাকলেই হলো, সেখানে হ্যান্ড পেইন্টিংও করতে পারেন। এই কাগজে কাপড়ে এখন এই 2 জায়গার কাজ এক জায়গাতেই একটা একটা করে করলেই হলো। হ্যাঁ, এই গেল হচ্ছে আপনাদের হচ্ছে কারুশিল্প শেষ। এবার আমরা আসতেছি হচ্ছে আপনাদের এখানে আরও যে সাবজেক্টটা রয়েছে 12,128, যেটা বিজনেস ইংলিশ, এটা আপনাদের অন্য স্যার ক্লাস নিবে, এটা আমার সাবজেক্ট না। এই হচ্ছে আপনাদের টোটাল সিলেবাসটা। এইবার ওই এক্সট্রা ওই বিজনেস ইংলিশটা হচ্ছে একটু কঠিন আছে, কিন্তু আপনারা ক্লাস নিলে অন্য স্যার নাই, এটা অন্য স্যার আপনাদের এটার সিলেবাসটা বুঝাই দিবে। আমার মনে হয় আপনারা হচ্ছে মোটামুটি এটা সিলেবাসটা মনে হয় বুঝতে পেরেছেন। আর আমি এখন যে একটা ক্লাস নিব সেটা হচ্ছে নন্দনতত্ত্ব। আমি এখানে নন্দনতত্ত্বর যেটা আমি একটু বুঝাই দিচ্ছি, বোঝানোর পরে আপনারা আমাকে কিছুক্ষণ পরে আমি আপনাদের আবার প্রশ্ন নিব। হ্যাঁ, আপনাদের আচ্ছা, আমাদের এই যে নন্দনতত্ত্বের যে ক্লাসটা সেটা দেখেন, প্রথমেই কিন্তু আমাদের এটা বিশ্বশিল্পের ইতিহাসে কোর্স কোড 12,120, এখন এটা ঠিক আছে। এখানে প্রথমটাতেই ছিল নন্দনতত্ত্ব কাকে বলে, নন্দনতত্ত্বর বৈশিষ্ট্য, এগুলো। তা আমরা আগে জানবো যে নন্দনতত্ত্বটা কি। নন্দনতত্ত্ব দর্শনের একটি শাখা যেখানে সৌন্দর্য, শিল্প, স্বাদ ও সৌন্দর্যের সৃষ্টি ও উপভোগ নিয়ে আলোচনা করা হয়। দর্শন কি? দর্শন হচ্ছে আমাদের চিন্তা চেতনা, ফিলোসফি। হ্যাঁ, আমাদের চিন্তা চেতনা, আমরা কেমন চিন্তা ভাবনা করি, সেগুলো হচ্ছে দর্শন। আর এইটারই হচ্ছে একটা শাখা যেখানে হচ্ছে শিল্পের সৌন্দর্য, শিল্প স্বাদ ও সৌন্দর্য সৃষ্টি ও উপভোগ নিয়ে আলোচনা করা হয়। যে বিষয়টা আমি একটু আগেই বললাম যে শিল্পকর্ম আমরা কি চিন্তা ভাবনা থেকে আঁকছি, অথবা যারা আঁকছি এবং যারা দেখছে দর্শক, তাদের কাছে কেমন লাগছে। একজন যে আঁকবে সে কিন্তু একটা দর্শন নিয়ে আঁকাবে, তার চিন্তা ভাবনা নিয়ে আঁকাবে, এবং যারা দেখছে তারা কিন্তু সেই সেমটা নাও হতে পারে, তারা কিন্তু সেটা অন্যভাবেও সেটা দেখতে পারে। তো এই যে এইটাতে এই নন্দনতত্ত্ব হচ্ছে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয়। হ্যাঁ, এই জন্যই বলা হয়েছে, বিশেষ করে শিল্পের যেখানে সৌন্দর্য বোধ রয়েছে নন্দনতত্ত্ব সেখানেই সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করে। আচ্ছা, নন্দনতত্ত্ব দর্শনের একটি শাখা, এটা তো জানলামই আমরা। আলোচনা করে
বৈজ্ঞানিকভাবে বললে নন্দনতত্ত্ব মানুষের সংবেদনশীলতা ও আবেগ, মূল্য এবং অনুভূতি ও স্বাদের বিচার নিয়ে আলোচনা করে। যেটা বললাম যে 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 চিন্তা করে আঁকছে তা আবার যে দেখছে সেটা তার চিন্তার সাথে কিন্তু নাও মিলতে পারে। এই জন্য আবেগ অনুভূতির কথা বলা হচ্ছে। বললাম না যে একটা ফুলের ছবি দেখলে তো ভালো লাগে, এটা সবারই ভালো লাগবে, সেটা সবাই কানেক্টেড। আবার অ্যাবস্ট্রাক্ট আর্ট, বিমূর্ত ছবি যখন কেউ আঁকবে, কারো কাছে রং ফর্ম দেখে ভালো লাগতে পারে, আবার কারো কাছে সেটা ভালো নাও লাগতে পারে, যে না এখানে তার সাথে এটা মিলছে না, অথবা তার এটা ভালো লাগছে না, তো সেটা তার কাছে ভালো নাও লাগতে পারে। আবার আবেগ অনুভূতি, যেরকম একটু আগেই একজন বলে দুর্ভিক্ষের যে ছবিগুলো, সেগুলো কি আমাদের অনুভূতি আবেগ কেউ প্রকাশ করে যে না এখানে তো অনেক কষ্টের, এইগুলো কিন্তু আমাদের ছবির সাথে কিন্তু শিল্পকর্মের সাথে কিন্তু আবেগের ব্যাপারগুলো জড়িত থাকে। আচ্ছা, নন্দন শব্দের অর্থ হতে পারে যা থেকে আনন্দ পাওয়া যায় এবং যার দ্বারা আনন্দ দেওয়া যায়। আমরা জানি পৃথিবীর সব কিছুই সুন্দর বা নান্দনিক নয়, সব কিছুর অনুভূতি নান্দনিক হয় না বা শিল্পিতও হয় না। সুন্দর অনুভূতি বা প্রকাশভঙ্গির নামই হচ্ছে নন্দনতত্ত্ব। এখন সৌন্দর্য যেখানে রয়েছে সব কিছু নিয়ে নয়, সুন্দর অংশটুকুই শুধু নন্দনতত্ত্বের আলোচনার বিষয়বস্তু। আসলে নান্দনিকতার মূল শুরুই হচ্ছে সৌন্দর্য। নান্দনিকতার দর্শন নিরপেক্ষ, স্বাধীন এবং বিমূর্ত সত্তা। রুচি, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, বিচার, মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সঙ্গে নান্দনিকতার রূপ নির্ভর করে। আরেকটা ব্যাপার হচ্ছে এই নন্দন তত্ত্বের মধ্যে আরও কিছু রিলেটেড হচ্ছে, আমাদের মানুষের মধ্যে 5টা ইন্দ্রিয় কাজ করে: চোখ, নাক, কান, জিহ্বা এবং স্কিন, যেটা দিয়ে টাচ অনুভূতি হয়। এই যে এরকম 5টা, আমরা কান দিয়ে শুনতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, মুখ দিয়ে হচ্ছে জিহ্বা দিয়ে টেস্ট নিতে পারি খাবারের, এবং নাক দিয়ে গন্ধ শুঁকতে পারি। এরকম যে 5টা অনুভূতি, এই 5টা ইন্দ্রিয়র মধ্যে এই নন্দনতত্ত্বর এইগুলো কাজ করে। হ্যাঁ, এগুলো হচ্ছে নিচে প্রত্যেকটা পার্ট করে আলোচনা করা হয়েছে। এখন আমি মূল বিষয়টা হচ্ছে একটু বোঝানোর চেষ্টা করছি। এই যে নন্দনতত্ত্বের যে বিষয়গুলো, এইটা নোট তো আপনাদের কাছে দেওয়াই থাকবে। প্রথম থেকেই যেটা একটু মূল সংক্ষেপে আলোচনা করছি, যে নন্দনতত্ত্বের প্রধান ধারণা হচ্ছে সৌন্দর্য। এটি এই ভিত্তির উপর ভিত্তি করে সৌন্দর্যের সাধনা এবং স্বাদের উচ্চতা ছিল শিল্পের প্রধান লক্ষ্য। এবং প্রাচীনকালে নন্দনতত্ত্বের ধারণা চলে আসছে, তবে মূলত এটি একটি ভিক্টোরিয়ান বিরোধী আন্দোলন, যা এখানে লেখা নাই, 1949 সালের দিকের থেকে শতকে সংঘটিত হয়েছিল। এবং প্রতীকের ভারী ব্যবহার, ইন্দ্রিয় গ্রাহ্যতা, যেটা আমি একটু আগেই বললাম, মানুষের 5টা ইন্দ্রিয়, এটাও আমাদের এর মধ্যে রয়েছে, যেটা ইন্দ্রিয় গ্রাহ্যতা, এবং বক্তব্যের পরিবর্তে পরামর্শ এবং সিনেস্থেসিয়া প্রভাবগুলো নান্দনিকতার কিছু বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে নান্দনিকতার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কি কি সেখানে আলোচনা করা হয়েছে। শিল্প সাহিত্যে নন্দনতাত্ত্বিক বিচার বিবেচনা ধারাটি প্রাচীন। শিল্প সাহিত্যের সৃষ্টির পেছনে 2টি শক্তি সক্রিয়। প্রথমত শ্রম, তা মূলত মানসিক, কিছুটা দৈহিক। পরিবেশ, নিসর্গ প্রভাব, নিসর্গ কখনো হয়ে ওঠে সৃষ্টির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রেরণা। নান্দনিকতা ধারণাটি আমাদের কাছে প্রাচীন গ্রিস থেকে এসেছে, এবং প্রাচীন দার্শনিকেরা মানব ক্রিয়াকলাপের বিভিন্ন বিভাগ এবং সংজ্ঞা সম্পর্কে চিন্তাভাবনা করেছিলেন। একটু আগে যেটা বললাম, যেটা হচ্ছে তারা মানব বডিকেই তারা সৌন্দর্যের প্রতীক হিসাবে মনে করত। তাদের কাছে ছিল একরকম, এবং পরবর্তীতে কিন্তু যেরকম এই যুগে যুগে কিন্তু আবার চেঞ্জ হয়েছে এই সৌন্দর্যের প্রতীক এবং এই নন্দন তত্ত্বের চিন্তা ভাবনার প্রতীক। এবং যুগে যুগে যে এটার যে ব্যাপারটা, যে তারা সুন্দর এবং কদর্য সম্পর্কে প্রতিচ্ছবিগুলোর পাশাপাশি ইন্দ্রিয় দ্বারা এই ঘটনাগুলো উপলব্ধি
সম্পর্কে এই নাম দিয়েছেন। তারা হচ্ছে এই যে মানবদেহের যে 5টা ইন্দ্রিয় কাজ করে, তারা এই যে সৌন্দর্য বোধটাকে এই সব কিছুর সাথে মিলিয়ে তারা নন্দনতত্ত্ব এটাকে বুঝতো প্রথম দিকে প্রাচীনকালের মানুষেরা। এবং এটা হচ্ছে গ্রিকে। তারপরে যেটা আসছে হচ্ছে যুগে যুগে নান্দনিকতা ও সৌন্দর্যের ধারণা বা বহিঃপ্রকাশের ভিন্নতা দেখা যায়। এক এক যুগে কিন্তু আমাদের কাছে এক সময় তাদের মানব ফিগার পছন্দ ছিল, আমাদের কাছে কিন্তু সেটা এখন নাও হইতে পারে, সৌন্দর্যের প্রতীক অন্য কিছুও হইতে পারে। এবং এই যেরকম প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, প্রাচীন গ্রিস, প্রাচীন রোম, সিন্ধু উপত্যকা সভ্যতা এবং চীন সভ্যতার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল প্রাচীন নন্দন তত্ত্ব। এবং প্রথমে যে গ্রিকরা মানবদেহকে সুন্দর হিসাবে দেখেছিল, তারা এরকম মানুষের শরীর, পেশিবহুল শরীর, এগুলো তারা বেশি চিত্র অঙ্কন করেছে এবং ভাস্কর্য করেছে, এবং তারা সেটা সঠিক অনুপাতে প্রকাশ করেছিল। এরপরে পশ্চিমা মধ্যযুগীয় শিল্প মূলত রোমান ক্যাথলিক ছিল যারা, যেটা আয়া সোফিয়ার কথা বললাম আমি একটু আগে, বাইজেন্টাইনের শিল্প, তারা আবার কি ধর্মীয় কেন্দ্রিক ছবি, তাদের কাছে সেটাই সবচেয়ে সৌন্দর্যবোধ ছিল। মানবদেহের এরকম ছবি বা মূর্তি তারা পছন্দ করতো না। এই ক্যাথলিকরা, এটি ছিল ধর্মীয় প্রকৃতি, এদের উদ্দেশ্য ছিল মানুষকে ধর্মের বিষয়বস্তু শেখানো। এবং তাদের কাছে নন্দন তত্ত্ব ছিল কি, তাদের কাছে নন্দন তত্ত্ব ছিল হচ্ছে ধর্মীয় বিষয়গুলোই হচ্ছে সৌন্দর্য। আবার আমরা যারা ইসলাম ধর্মের, আমাদের কাছে পেইন্টিংগুলো, ক্যালিগ্রাফি, তারপরে হচ্ছে ফুল ফল লতা পাতা এই টাইপের ছবি হচ্ছে আমাদের কাছে সৌন্দর্যের প্রতীক। আমরা কিন্তু আবার মানব দেহটাকে অ্যাভয়েড করি আঁকার সময়। এক একজনের কাছে এক এক রকম সৌন্দর্যের সংজ্ঞা আলাদা, এবং এই নন্দন তত্ত্বেও কিন্তু যুগে যুগে কিন্তু পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের কাছেও আলাদা। একটা মিনিংয়েই কিন্তু নন্দন তত্ত্ব আটকা থাকবে না। এটা সৌন্দর্য, এটা মানে হচ্ছে সৌন্দর্য। বিভিন্ন জাতি গোষ্ঠী, বিভিন্ন প্রাচীনকাল থেকে বর্তমান যুগে এর পরিবর্তন এসেছে, সেগুলো নিয়েই হচ্ছে এই অধ্যায়টাতে আলোচনা। আমি সংক্ষেপে হচ্ছে সেটা বুঝাই দিলাম। আর এখানে বড় করে আছে, আপনাদের আমি আরেকটু ছোট করে নোট করে দেব। এটার আরেকটা ক্লাস হবে, এটার আরেকটা ক্লাসে তারপরে হচ্ছে আমি আপনাদের একটা ছোট করে নোট করে দেব, সহজ করে, যেটা পরীক্ষায় আসার মতো যতটুকুই পড়তে হবে ততটুকুই, হ্যাঁ, কারণ এটা পড়তে গেলে অনেক 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 বিশেষ অনেক কিছু। এই হলো আজকের নন্দন তত্ত্বের আমি সাময়িক ধারণা দিলাম। এটার উপরে আরেকটা ক্লাস নিয়ে এটার আপনাদের একটা নোট দিয়ে দেব। আর হচ্ছে এখন আপনাদের আমি এখন প্রশ্ন নিব, আপনারা বুঝতে পেরেছেন কি না, কোনটা কোনটা কি কোশ্চেন, এখন আমার সেটা আপনাদের সাথে এখন আমি কথা বলবো।